পেজে ইয়ে দিয়ে দেন, ক্যাপশন দিয়ে দেন। আসসালামু আলাইকুম সকলকে। আপনাদের সামনে একটা ব্যতিক্রম আয়োজন নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। অর্থাৎ যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন, আর কিন্তু টাইম 20 দিন, আর কিন্তু টাইম কতদিন? মাত্র 20 দিন। এবং এই 20 দিন সময়ের জন্য আমরা কিন্তু 550টা প্রশ্ন রেডি করেছি একদম শেষ মুহূর্তে। অর্থাৎ যাদের প্রিপারেশন একদমই নাই, এই 550টা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, আর বেসিক তো সবার কম বেশি আসলে মোটামুটি আছে, অর্থাৎ আগামী 20টা দিন যদি আপনি আমাদের প্রতিদিন রাত 9টার ফ্রি ক্লাসে অংশগ্রহণ করেন, আমরা কিন্তু 550 প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শেষ করে দেব ইনশাল্লাহ। এবং এই 550 প্রশ্নের পাশাপাশি 550 প্রশ্নের পাশাপাশি আমরা এখন থেকে আগামীকাল থেকে প্রতিদিন আমরা প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিব। জানেন, সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিব। অর্থাৎ এরকম আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য, অর্থাৎ লাস্ট 20 দিন আপনাদের জন্য 550 এমসিকিউ সাথে আমরা ফ্রি পিডিএফ দিব। অর্থাৎ যারা আমাদের আজকে থেকে কিন্তু আমাদের এই 20 দিনের কার্যক্রম শুরু হলো। অর্থাৎ যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, নিয়মিত ক্লাস করতে চান, তারা একটু দ্রুত, এবং যারা একই সাথে ফ্রি পিডিএফ নিতে চান তারা একটু দ্রুত ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে যান। অর্থাৎ শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে ডান লিখে যান। আজকে আমাদের ক্লাস নেবেন নাসির স্যার, এবং সাধারণ জ্ঞানের কিন্তু যেই প্রশ্নগুলো বারবার আসে, প্রাইমারিতে আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান করব। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে, অলরেডি 350 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানান। যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে পিডিএফটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা বিজয় যাত্রা এই প্রথম কিন্তু আপনাদের জন্য আয়োজন করেছি, এবং আপনাদের সবার কিন্তু সর্বোচ্চ পরিমাণে আমরা রেসপন্স চাই। আচ্ছা, একজন লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাবিবা লিখেছেন ডান। আচ্ছা, আসমা বেগম লিখেছেন শেয়ার ডান। জ্ঞানের আলো অনুসন্ধানী শেয়ার ডান। আচ্ছা, নেক্সট ইয়ার সার্কুলার কি এমন টাইমে হবে? হ্যাঁ, হতে পারে, যেহেতু সামনে ইলেকশনের পর নতুন সরকার ক্ষমতা আসবে, তখন কিন্তু সবকিছু চেঞ্জ হবে। তো কবে আসে দেখা যাক। আপাতত আমরা সামনের আগামী 20টা দিন, আগামী 20 দিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 20 দিনে পরে যারা চাকরি পেতে চান, আজকে থেকে কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। স্যার আসেন। তো আমাদের কিন্তু নাসির স্যার চলে এসেছেন, এবং স্যার কিন্তু আজকে সাধারণ জ্ঞান নিয়ে ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে। এবং টার্গেট হচ্ছে 80-85, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আমরা এই কোর্সটা করাবো। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য শিক্ষার্থী। আচ্ছা, কাগজের নৌকা এমএসটি সেলিনা এমএসটি লিখেছেন ডান। পূজা এস ঘোষ লিখেছেন ডান। অলরেডি 474। সবাই দ্রুত শেয়ার করে দেন। আজকে আমরা 1000 শিক্ষার্থী কিন্তু দেখতে চাই। আমাদের স্যার কিন্তু চলে এসেছেন। আমাদের 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা ফুল ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। অলরেডি আমাদের 500+ শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। আবারও বলছি, যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট করে, অর্থাৎ অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন, অর্থাৎ ক্লাসটি যারা শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, তাদের জন্য কিন্তু পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখনই আমাদের ক্লাসটি হ্যান্ড ওভার করে দিচ্ছি। ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ক্লাসটা শুরু করার জন্য। যেহেতু আজকে আমাদের ক্লাস 1 সাধারণ জ্ঞান, এবং আমাদের টার্গেট হইতেছে 80 থেকে 85 নাম্বারের, তো কাজে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, যেগুলো বিগত বছরে যেগুলো প্রশ্ন এসেছিল, আমরা সেগুলোর একটা যাচাই করা একটা প্রায় 550টা প্রশ্নের আজকে আমরা সমস্যা সমাধান করব।
একটু আপনারা ক্লাসটা সবাই একটু একসাথে করে সবাই একটু শেয়ার এবং ডান করে দিবেন, তাহলে আমরা সবাই একসাথে মিলে একটা ক্লাস এটা উপভোগ করতে পারবো এবং সুন্দর একটা ক্লাস নিতে পারবো আপনাদের জন্য। সবাই আমাকে একটু এই সহায়তাটা করবেন যে আপনাদের ক্লাস আপনারা একটু দ্রুত গতিতে একটু শেয়ার করে দেবেন এবং ডান লিখে পাঠাবেন, ঠিক আছে? আপনারা শেয়ার করলে আপনারা যেটা হবে সেটা আপনার পিডিএফটা পাবেন, ঠিক আছে? ওকে, সবাই ভালো, সবাই একটু শুরু করবেন। আমরা একটু 1 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করব। সংবিধান, যেহেতু আপনাদের অনেকেরই সমস্যা এবং সংবিধান থেকে আমরা জানি 49তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল সংবিধান থেকে। তো সংবিধানের বলছে যে বাংলাদেশ সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়, এবং সংবিধানের 18টি অনুচ্ছেদ, শুধুমাত্র 18টি অনুচ্ছেদ রয়েছে। এই 18টি অনুচ্ছেদ হচ্ছে মৌলিক যে আমাদের যে মৌলিক যে অধিকার আছে, মৌলিক অধিকার নিয়ে কথা বলে থাকে, ঠিক আছে? তো মৌলিক অধিকার নিয়ে কথা বলে থাকে আমাদের এটা 18টি অনুচ্ছেদ। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটা নয়? প্রশ্ন হচ্ছে বাক স্বাধীনতা অধিকার, তারপরে শিক্ষার অধিকার, সভা ও সমাবেশের অধিকার, ধর্মচর্চার অধিকার। তাহলে দেখেন, আপনি একটু আমাকে কাইন্ডলি বলবেন যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে নয় কোনটা? আলটিমেটলি মৌলিক অধিকারের মধ্যে নয়, তাহলে বাংলাদেশ সংবিধান। তাহলে সংবিধানের মধ্যে এটা আগে বোঝেন, সংবিধানের মধ্যে আমাদের অনুচ্ছেদ কয়টা আছে? সংবিধানের মধ্যে অনুচ্ছেদ কয়টা আছে এটা আগে বলেন আমাকে। অনুচ্ছেদ আছে আমাদের হচ্ছে 153টা। বলেন কয়টা? 153টা। তাহলে আমাদের অনুচ্ছেদ আছে হচ্ছে 153টা। সংবিধানের মধ্যে অনুচ্ছেদ বললাম 153টা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলি সংবিধানের মূলনীতি, তাহলে মূলনীতি আপনার দ্রুত গতিতে অ্যান্সার করতে থাকেন, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। তাহলে মূলনীতি হচ্ছে কয়টা আছে বলেন তো? মূলনীতি 4টা, ঠিক আছে? আর সংবিধানের ভাষা, এই ভাষা হচ্ছে 2টি ভাষা। বলেন তো কয়টি ভাষা? 2টি ভাষা। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি একজন। বলেন তো কয়জন? একজন মাত্র বিরোধী দলীয় ব্যক্তি, মানে সংবিধানের সাথে জড়িত মহিলা সদস্য আর কি। মহিলা সদস্যের নামটা বেশি পরীক্ষা আসে আর কি, যে মহিলা সদস্য, ঠিক আছে? তাহলে মহিলা সদস্য এই মহিলা সদস্য একজন। বলেন তো কয়জন? একজন। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে মহিলা সদস্য, তার নাম কি? বেগম রাজিয়া বানু। খুবই গুরুত্বপূর্ণ এটা ইনফরমেশন আপনাদের জন্য। ভাই কমেন্ট প্লিজ। ওকে, তাহলে দেখেন মহিলা সদস্য কয়জন ভাইয়া বললাম? বলেন তো একজন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুচ্ছেদ কয়টা বললাম? 153টা। সংশোধনী, এ পর্যন্ত সংশোধনী হয়েছে, সংবিধান সংশোধনী হয়েছে 17 বার। বলেন কয়বার? 17 বার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার গেল, 17 বার সংশোধনী হয়েছে। এটা 49তম বিসিএস যেদিন 2 দিন আগে 2টা পরীক্ষা হইলো। তাহলে সংবিধান থেকে আপনাদের এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন, আশা করা যায় আপনারা প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, তো অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন। আমরা হ্যাঁ, মহিলা সদস্য বলছেন, ওকে। তাহলে সবাই আনসার কি বলছেন? কেউ বলেছেন সি, কেউ বলেছেন 1-এর সি, 1-এর ডি। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? আপনারা একটু আবার একটু দ্রুত করতে কাইন্ডলি সবাই একটু বলবেন একসাথে করে যে আসলে এটার অ্যান্সার কি হবে। একটু বলবেন সবাই একটু অ্যান্সার কি হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনারা একটা লক্ষ্য জিনিস করেন নাই, সেটা হইতেছে আপনারা এটা লক্ষ্য করেন নাই, সেটা হচ্ছে কত নাম্বার বলছে? 3 নাম্বার ভাগের মধ্যে পড়ছে। আপনারা জানেন সংবিধানে যদি আমি বলি অধ্যায় বা ভাগ, তাহলে অধ্যায় বা ভাগ আছে হচ্ছে 11টা। বলেন কয়টা? 11টি অধ্যায় বা ভাগ আছে। এইটার মধ্যে মানে সংবিধানের অধ্যায় বা ভাগ, আবারও বলতেছি সংবিধানের অধ্যায় বা ভাগ আছে কয়টা? 11টা। এই 11টার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, 11টার মধ্যে পড়ছে হচ্ছে এইগুলো। তাহলে প্রথম যেটা পড়ছে, আমি যদি বলি প্রথম 3টার কথা বলি, তাহলে প্রথমটা বলছে হচ্ছে একদমই প্রথমটা, যেটা প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায় যেটা আছে, এই প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রজাতন্ত্র। নাম কি? প্রজাতন্ত্র। তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রজাতন্ত্র, ক্লিয়ার? 2 নাম্বার যে অধ্যায় আছে সংবিধানের 2য় অধ্যায়, সেই 2য় অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। নাম কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ক্লিয়ার? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 2 নাম্বার অধ্যায়ের মধ্যে আছে। 3 নাম্বার যে অধ্যায় আছে ভাই, 3 নাম্বার কাইন্ডলি একটু দেখেন, 3 নাম্বার যে অধ্যায় আছে, এই 3 নাম্বার অধ্যায়ের মধ্যে হইতেছে মৌলিক অধিকার নিয়ে কথা বলা আছে। তাহলে 3 নাম্বার অধ্যায় কি নিয়ে বলা আছে? মৌলিক অধিকার, ক্লিয়ার সবাই? তাহলে মৌলিক অধিকার নিয়ে বলা আছে কত নাম্বার অধ্যায় ভাই? 3 নাম্বার নিয়ে। এখন প্রশ্ন হইতেছে আপনাদের যে ভাই আচ্ছা,
এই অধিকারের মধ্যে প্রশ্ন হচ্ছে এই যে এই মৌলিক অধিকার, এটা থেকে তো প্রশ্ন আসছে। এখন এটা শুরু হয়েছে 26 নম্বর অনুচ্ছেদ থেকে, বুঝতে পারছেন? 26 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু হয়ে এটা 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত শেষ হয়েছে এই অনুচ্ছেদটা। তো এখন প্রশ্ন হচ্ছে 26 এবং 47 এর মাঝখানে বাক স্বাধীনতা আছে, এটা 29 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। এটা যদি 37 নম্বরের দিকে আছে, সভা সমাবেশের অধিকার বা 36-37 এর দিকে আছে। এরপরে দেখেন এইখানে যেটা আছে এটা হচ্ছে শিক্ষার অধিকার। আপনারা সবাই এই একটা অ্যান্সার ভুল করছেন, সেটা হচ্ছে এই প্রথম অ্যান্সারটা আপনারা ভুল করছেন। সবাই দিলেন সভা সমাবেশের অধিকার। সভা সমাবেশের অধিকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? শিক্ষার অধিকার এটা শিক্ষার অধিকারের মধ্যে পড়ে। শিক্ষার অধিকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, মূলনীতি, মৌলিক অধিকার। মৌলিক অধিকার 18 থেকে শুরু হয়েছিল, 17 থেকে 18 থেকে। আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যদি বলা হয় যে শিক্ষার অধিকার, তাহলে শিক্ষার অধিকার যদি মধ্যে আমরা পাই, শিক্ষার অধিকারের মধ্যে কিন্তু এটা পড়ে না। ভাই একটু মনোযোগ দিবেন, আপনারা সবাই একটা জিনিস ভুল করতেছেন, সেটা হচ্ছে শিক্ষার অধিকারকে আপনারা সবাই মৌলিক অধিকার বলতেছেন। এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় বাবুরা, এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা হবে হচ্ছে 17 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। 17 নম্বরের অনুচ্ছেদের মধ্যে ডিরেক্ট বলা আছে এইভাবে যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে 17 নম্বর অনুচ্ছেদে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা কত নম্বর অনুচ্ছেদ বলেন তো? 17 নম্বর অনুচ্ছেদে। ক্লিয়ার কি? কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনার প্রথম প্রশ্নটা আপনারা সবাই ভুল করছেন। প্রশ্ন এত সহজ না, ইদানিং যে প্রশ্নগুলো হচ্ছে, বুঝতে পারছেন? ইদানিং যেগুলো হইতাছে এগুলো এত সহজ না, এটা মাথার মধ্যে রাখবেন যে একটু প্রশ্ন ঘুরায় পেঁচায় দিবে, এটাই নিয়ম এখন বর্তমান সময়ে। সবচেয়ে ঘুরায় পেঁচায় দেওয়া এবং নিয়মের মধ্যে পড়ে গেছে। আমার কথা বুঝছেন কি? তাহলে এইটা হচ্ছে এখন আপনাদেরকে ক্রিটিক্যালি অ্যান্সার করতে হবে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। স্যার মনে হচ্ছে সিলেটিয়া। আচ্ছা ভাই, আমাদের যেটাই মনে করেন, সিলেটিয়া মনে করেন, রাজশাহী মনে করেন, নওগাঁ মনে করেন, যারা নোয়াখাইলা মনে করেন, যাই মনে করেন। দেখেন এখন দেখেন, আমি তাহলে কি আপনারা বুঝতে পারছেন নাকি আমার কথা বুঝি না? দেখেন বাংলাদেশের সংবিধানের আলোকে বলছে কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নেই। আবারও বলতেছি 17 নম্বর অনুচ্ছেদ, 17 নম্বরটা সেটা হচ্ছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারটাকে বলা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। তাহলে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা কত নাম্বার অনুচ্ছেদের মধ্যে পড়তেছে? 17 নম্বর অনুচ্ছেদের মধ্যে পড়তেছে। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। 1 নাম্বার কি ক্লিয়ার হয়েছেন? দেখেন আপনারা সবাই কিন্তু ইনশাল্লাহ ভুল করে ফেলছেন। এখন আপনারা একটু দ্রুত গতিতে 1 নাম্বার যে ভুল করছেন, এটা আপনারা কি বুঝতেছেন যে আপনারা আপনাদের পড়াশোনার অনুচ্ছেদে নাই আপনারা? 2 নাম্বারে কি বলছেন? 2 নাম্বারে দেখেন। আচ্ছা আমি একটু একটা মিনিট দাঁড়ান বড় ভাই, স্লাইড তো আগে দিচ্ছেন। দ্রুত নতুন স্লাইড দেন নেই। ওকে, 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারের প্রশ্ন কি বলছি আমরা। 2 নাম্বারে সংবিধান অনুযায়ী জাতীয় পার্লামেন্টের ইংরেজি ভাষা কি? মানে জাতীয় সংসদ, আমাদের যে জাতীয় সংসদ আছে, সংসদের ইংরেজি নাম কি? এটা 49 নম্বরে আছে। পার্লামেন্ট, ন্যাশনাল অফ পার্লামেন্ট, তারপরে বলছে লিজিস্লেচার, এবার বলছে দ্য হাউস অফ দ্য নেশন। এখন আপনি এটা অ্যান্সার করেন। পার্লামেন্ট আমরা জানি পার্লামেন্ট হইতে পারে, পার্লামেন্ট হচ্ছে জাতীয় সংসদ, এটা আমরা বুঝি পার্লামেন্ট, তাই না? আইনসভা যেটাকে বলা হয়। কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী আইনসভার মানে আইন জাতীয় সংসদের নাম কি? এটার অ্যান্সার কি হবে বলেন দেখি? এটার অ্যান্সার দ্রুত হইতে, এটার অ্যান্সার 2 এর কত হবে বলেন তো একটু? 2 এর কত নাম্বার হবে? 2 এর কত হবে? 2 এর কত হবে? দ্য হাউস অফ দ্য নেশন। হ্যাঁ, তাহলে জাতীয় সংসদের 1 নাম্বার আসন, 1 নং আসন যেটা, তাহলে এই 1 নং আসন হচ্ছে কোনটা বলেন তো? 1 নং আসন কোনটা বলেন? বলেন 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 1 নং আসন পঞ্চগড় নাকি বান্দরবন? একটু আমাকে দ্রুত গতিতে বলবেন। 1 নং আসন কোনটা? 1 নম্বর আসন। আর 300 নম্বর আসন কোনটা? আমি যদি বলে দেই আপনারা সব কি পারবেন? দেখ বলেন আমাকে 1 নম্বর আসন কোনটা এবং 300 নম্বর আসন কোনটা? 300 নং আসন। তাহলে 1 নং আসন কোনটা এবং 300 নং আসন কোনটা? একটু কাইন্ডলি দ্রুত বলবেন। 1 নং আসন, 1 নং আসন, 1 নম্বর আসন। একটু অ্যান্সার করেন, দ্রুত গতিতে অ্যান্সার করবেন। 1 নং আসন কোনটা? 1 নং আসন কোনটা? বাংলাদেশের সংবিধানের 1 নম্বর আসন কোনটা? মানে সংবিধানে 1 নং আসন
ক্লিয়ারলি? ওকে, 1 নাম্বার আসন যদি আমি বলি, সবাইকে বলতে হবে 1 নাম্বার আসন কি? 1 নাম্বার আসন, 1 নাম্বারের উত্তর তো বললেন না। আরে ভাই কই থাকেন আপনি? 1 নাম্বারের উত্তর হচ্ছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার ভাই, শিক্ষার অধিকার ভাই, শিক্ষার অধিকার 1 নাম্বারের অ্যান্সার। আচ্ছা, 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়। নাম কি? পঞ্চগড়। বুঝতে পারছেন? আচ্ছা, 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান। তাহলে 300 নম্বর হচ্ছে কি? বান্দরবান। তাহলে বান্দরবান। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের সংবিধানে, মানে আমাদের সংবিধানের মধ্যে নির্বাচিত 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 আসন হইতেছে মোট 300টা। বলেন কয়টা? 300টা। তাহলে নির্বাচিত আসন হচ্ছে 300টি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই যে নির্বাচিত আসন 300টি, এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে পঞ্চগড়, আর 300 নাম্বার হচ্ছে কি বললাম? 300 নাম্বার আসন হচ্ছে বান্দরবান। আর এদের মধ্যে মহিলা সংরক্ষিত আসন, মহিলা, তাহলে মহিলা সংরক্ষিত, তাহলে সংরক্ষিত, তাহলে মহিলা সংরক্ষিত আসন, তাহলে মহিলা সংরক্ষিত আসন হইতেছে, মহিলা সংরক্ষিত আসন হচ্ছে 50টা। বলেন কয়টা? 50টা। তাহলে মহিলা সংরক্ষিত আসন হচ্ছে 50টা। আশা করি আপনি আমার কথাটা বুঝছেন। তাহলে যদি বলা হয় জাতীয় সংসদের ইংরেজি নাম কি, তাহলে অ্যান্সার হচ্ছে দ্য হাউস অফ দ্য নেশন। ক্লিয়ার সবাই? দ্য হাউস অফ দ্য নেশন বা হাউস অফ দ্য নেশন। ওকে, নোটে। ওকে, তাহলে কি বুঝতে পারছেন? 302 নাম্বারটা কি বুঝছেন সবাই? সবাই কি 2 নাম্বার বুঝছেন? আচ্ছা, সবাই নিশ্চয়ই 2 নাম্বার বুঝতেছেন। ওকে, যারা বুঝতেছেন তারা তো আলহামদুলিল্লাহ, সাবাস। দেখা যায় না তো? ওকে, ওকে, তাহলে কি আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? নিশ্চয়ই 2 নাম্বারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাউস অফ দ্য নেশন। তাহলে হাউস অফ দ্য নেশন হইতেছে জাতীয় পার্লামেন্ট। ক্লিয়ার সবাই? তাহলে হাউস অফ দ্য নেশন হইতেছে জাতীয় পার্লামেন্ট। ওকে, এবার আসেন, আপনারা 1 গেছে 2 গেছে, এবার আসেন এইখানে আমরা একটু 2 নাম্বারটা ট্রাই করি। এখানে 2 নাম্বারটা ট্রাই করি। ওকে, আরেকটা 2 নাম্বার ট্রাই করি। আসেন সবাই, সবাই মিলে একসাথে আরেকবার 2 নাম্বার ট্রাই করি, আরেকটা 2 নাম্বার। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার দেখেন এশিয়া মহাদেশের মধ্যে, মানে এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে উন্নত দেশ কোনটা? প্রশ্ন ক্রিটিক্যালি করছে, প্রশ্নটা ঘুরায় করছে। আপনার বুঝতে হবে এখানে বলছে এশিয়ার মধ্যে উন্নত দেশ কোনটা, তার মানে এটা এখানে একটা সহজ করে বলি, এখানে একটা সংস্থা চাইছে। বুঝতে পারছেন? আগে যেমন আমরা ডিরেক্ট একটা প্রশ্ন পাইতাম, কিন্তু এখন বিসিএস এর প্রশ্নগুলোতে এখন ক্রিটিক্যালি আনসার করা হইতেছে। তার মানে এখানে আমাদের একটা সংস্থা চাইতেছে। সংস্থাটার নাম, প্রশ্নটা হচ্ছে সংস্থাটার নাম হচ্ছে G7। বুঝতে পারছেন? G7 মানে হচ্ছে গ্রুপ অফ 7। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, শিল্পের, বিশ্বের শিল্প উন্নত যে দেশগুলো আছে এগুলোকে বলা হয় G7। G7 এর দেশ 7টা বললাম, তাহলে 7টা দেশগুলোকে কি বলছে? যে মনে রাখার উপায় হচ্ছে অনন্ত জলিল। মনে রাখবেন, অনন্ত জলিল নাম শুনছেন নিশ্চয়ই। তাহলে বাংলাদেশের নাম্বার 1 হিরো নাকি? সুপারস্টার অনন্ত জলিল। তাহলে দেখেন সুপারস্টার ফাটাকেষ্ট, তার নাম অনন্ত জলিল। এই অনন্ত জলিল জার্মানিতে সেফ মনে করে, CEF, সেফ মনে করে। এটা দিয়ে মনে রাখবেন, জাস্ট অনন্ত জলিল জার্মানিতে সেভ করে। এখন ভাই এখানে বোঝেন নাই আপনারা, আমি জানি এটা বোঝেন নাই কিভাবে, দেখেন একটু খাইলে শুনেন। সেটা এতে অনন্ত, যেতে জলিল, যে আই মানে জলিল ধরেন, অনন্ত জলিল। তাহলে অনন্ত জলিল জার্মানিকে, মানে জার্মানি কে আর কি, বা জার্মানিতে যেটাই বলেন, কে তে যেটাই বলেন, তাহলে জার্মানিতে সেফ মনে করেন। ঠিক আছে? সেফ, এই সেফ এইভাবে নেয়, এই সেফ SEF না, সেফ না, এটা না, আপনি হচ্ছে CEF, সেফ মনে করে। ঠিক আছে? তাহলে এতে যদি আপনি বলেন, তাহলে এতে কি হবে? আমেরিকা। আপনি দেন আমেরিকা, তাহলে আমেরিকা দিলেন। 2 নাম্বার দিবেন হইতেছে কি? এতে আমেরিকা দেওয়ার পরে, এতে আমেরিকা দেওয়ার পরে, এই আমেরিকা দেওয়ার পরে জেতে আসেন, জে, এই জেতে আসেন জাপান। বুঝতে পারছেন? পরীক্ষার মধ্যে একমাত্র প্রশ্ন একটা আসে যে এশীয় দেশগুলোর মধ্যে একমাত্র শিল্প G7 এর অন্তর্ভুক্ত, এখানে জাস্ট এই কথাটা বলে নেই যে G7 এর অন্তর্ভুক্ত কোনটা। বুঝতে পারছেন? এই প্রশ্নটা এটা বিগত অনেকবার ছেড়ে আসছে, কিন্তু এটা হুবহু এটা আসতো যে এশিয়া দেশগুলোর মধ্যে G7 এর একমাত্র দেশ কোনটা, এটা প্রশ্ন আসতো, কিন্তু একবার এশিয়া G7 এর কথা বলে নাই। তার মানে এটা অ্যান্সার হচ্ছে কি? জাপান। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এটার অ্যান্সার কি বুঝতে পারছেন? আচ্ছা, লাইভ ক্লাসে কি সেফ থাকবে নাকি পরে দেখা যাবে? আচ্ছা, সেফ বলতে আপনি এখনই ক্লাসটা করে ফেলেন, আর যদি না পারেন ইনশাল্লাহ মানে পরে করার চেষ্টা করেন, ইনশাল্লাহ থাকবে, আজকে রাত পর্যন্ত মনে হয় থাকবে। আচ্ছা,
অরুণী জান্নাত আচ্ছা 2 এর ডি বলছেন, আচ্ছা 2 এর ডি এখানে কেমনে হয়, সিঙ্গাপুর কেমনে হয় ভাই? আচ্ছা আফিয়া, তারপরে মেহেজাবিন সিথি 2 এর এ বলছেন, এটা তো হবে না, অ্যান্সার হবে হচ্ছে জাপান। অ্যান্সার কি হবে? জাপান। তাহলে দেখেন অনন্ত জলিল জার্মানিতে সেফ, আইতে হচ্ছে আইতে কি আই 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 আইতে কি বলবেন বলেন? আইতে কি বলবেন বলেন তো আইতে? হ্যাঁ আইতে কি বলবেন? সবাই একটু বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন, সবাই একটু দ্রুত বলে ফেলেন। ওকে আচ্ছা এবারে যেন অনন্ত জলিল জার্মানিতে সি, এ সি, সিতে হচ্ছে কি কানাডা, সিতে কি কানাডা, তাহলে সিতে হচ্ছে কানাডা। আর এই ইতে হচ্ছে, এই ইতে হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড ঠিক আছে, ইংল্যান্ড, ইংল্যান্ড। আর এই যে এফ, এই এফ, এফ তে হচ্ছে ফ্রান্স, এফ তে কি ফ্রান্স, এফ তে ফ্রান্স ঠিক আছে, এই এফ তে ফ্রান্স। ওকে এই এফ তে ফ্রান্স, আর মাঝখানে এখানে আছে জার্মানি, তাহলে জার্মানি, এখানে আছে কি জার্মানি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? তাহলে গেল G7 এর 7টা দেশ। তাহলে G7 এর যে 7টা দেশ বললাম, তাহলে G7, তাহলে G7 এর যে 7টা দেশ, এই 7টা দেশ থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে। বুঝতে পারছেন? আচ্ছা এখানে আই সমান সমান হচ্ছে ইতালি, আই সমান সমান কি ইতালি। ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন? এখানে বললাম 3টা, এখানে একটা 4টা, এদিকে একটা কানাডা, ইংল্যান্ড এবং ফ্রান্স। এই হইতেছে মোট আমাদের যদি দেশ বলি তাহলে কয়টা পাইলাম আমরা? মোট পাইলাম হচ্ছে 7টা। তাহলে G7 এর মেম্বার অফ পার্লামেন্ট হইতেছে 7টা। তাহলে 7টার মধ্যে একটা আসে যে G7 এর অন্তর্ভুক্ত নয় কোনটা? তাহলে G7 এর অন্তর্ভুক্ত নয় যদি বলা হয় উন্নত দেশ কোনটা, তাহলে হচ্ছে জাপান। আর অন্তর্ভুক্ত, হ্যাঁ থ্যাংক ইউ, অন্তর্ভুক্ত 9 কোনটা যদি বলা হয় তার মানে এই 7টার বাইরে যেটা আছে সেটাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই 7টার বাইরে আপনি যা পাবেন তাই হতেছে G7 এর অন্তর্ভুক্ত নয়। আশা করি আপনি আমার এই ক্লাসটি ইফেক্টিভ ভাবে বুঝতে পারতেছেন সবাই। আর একবার লাস্ট, স্যার আমি বলেছিলাম সবার আগে, থ্যাংক ইউ জয় চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন আপনারা সবাই আরেকবার লাইভটা শেয়ার করে ফেলেন, সবাই একটু শেয়ার করে ফেলেন, সবাই একটু শেয়ার করে ফেলেন। আমরা প্রায় 1500-2000 মানুষ একসাথে ক্লাস করতে চাই। আপনারা সবাই তাহলে টু ডান লিখে ফেলেন তো, সবাই একটু টু ডান, মানে 2টা আপনারা টু ডান করে ফেলছেন। সবাই একটু টু ডান লিখে ফেলেন, সবাই একটু টু ডান লিখে ফেলেন, সবাই একটু টু রান লিখে ফেলেন। আমাকে দ্রুত গতিতে একটু জানাবেন আপনারা টু রান লিখে ফেলেন, সবাই সবাই টু রান লিখে ফেলেন। স্যার ইতিহাস সাক্ষী পড়ার সময় কুফাদের নাম সামনে বেশি আসে। আচ্ছা কুফা বলতে এটা বুঝি নাই, কি হয়েছে ভাই? 1 নাম্বার প্রশ্নটা বলবেন, 1 নাম্বার প্রশ্নটা মিম, 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে এইটা, এই যে বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোনটা মৌলিক অধিকার নয়, 49তম BCS এর 1 নাম্বার প্রশ্ন যেটা আসছিল, এটার অ্যান্সার হচ্ছে শিক্ষার অধিকার। যারা 1 নাম্বার শুনতে যাচ্ছেন তারা একটু দ্রুত অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নেন আর টু রান লিখে ফেলেন, টু রান লিখে ফেলেন। আচ্ছা এবার দেখেন একের পর আমরা 2 ক্লিয়ার করে ফেলছি, আমরা আশা করি 2 ক্লিয়ার করে ফেলছি, সবাই 2 ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। আচ্ছা 2 ক্লিয়ার হয়ে ফেলছেন, ডান সবাই। ক্লাসটা আরেকবার লাইভ, আরেকবার একটু আপনারা কি করবেন বলেন তো, শেয়ার করবেন, আরেকবার শেয়ার করেন। এক ক্লাসের পিডিএফ কি পাবো নাকি স্যার খাতায় নোট করে নিব? ক্লাসের পিডিএফ অবশ্যই পাবেন, অবশ্যই ক্লাসের পিডিএফ পাবেন, অবশ্যই। আপনি খাতায় নোট করলে এটা আরো বেশি বেটার, বুঝতে পারছেন? পিডিএফ দেখে কখনো পড়াশোনা সহজে হয় না, আমার কথা বুঝাতে পারছি? বগুড়া থেকে রবিউল বলছি, থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্ট আগুন স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরশি জান্নাত, মেঘবালিকা। ওকে এবার আসেন 3 নাম্বারটা, বলছে নিচের কোনটি ভারতীয় রাজ্যের বাংলাদেশের ভূমি সীমানায় নাই? তার মানে বাংলাদেশের সাথে কোনটা বাংলাদেশ সীমান্তের সাথে নাই? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সীমান্তের সাথে কয়টা দেশ আছে, এটা থেকে শুরু করে আমরা প্রতিটা বিষয় একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো না। আসুন একটা থেকে শুরু করে আমরা যদি একটু লক্ষ্য করি, যদি আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই যে অংশটা আছে, এই যে অংশটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করেন, এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে যদি একটু দেখেন যে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের পাশে কয়টা দেশ আছে? 2টা। প্রশ্ন হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে কি বলেন তো? একটা ভারত আর একটা যদি আমি বলি, আরেকটার নাম হচ্ছে মায়ানমার, তাই না? বা মিয়ানমার, যেটাই বলেন না কেন, তাহলে ভারত এবং মিয়ানমার। তো আমাদের 90%ই জড়িত হচ্ছে কার সাথে? ভারতের সাথে, 95%ই বলা চলে। আর জাস্ট বাকি অংশ 2টা হচ্ছে এর সাথে। তো এখানে ভারতের সাথে যদি আমি বলি, ভারতের সাথে আমাদের আমাদের এই পাশে যে অংশের মধ্যে যদি আমি লক্ষ্য করি যে আমাদের এইখানে ভারতের রাজ্যের সাথে জড়িত আছে প্রায় 5টা রাজ্যের সাথে আমাদের জড়িত আছে, ভারতের 5টা রাজ্য আমাদের সাথে জড়িত। প্রশ্ন হচ্ছে এখানে কয়টা রাজ্য জড়িত নয়, বা নিচের কোন রাজ্যটা ভারতের রাজ্যের সাথে জড়িত নয়? দেখছেন মানে প্রশ্নটা একটু ঘুরে পেঁচায় করছে। তার মানে নিচের কোন প্রশ্নটি রাজ্যটি বাংলাদেশের সাথে ভূমির সাথে সীমান্তে নাই? তার মানে এখানে থেকে এই পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন, এই পর্যন্ত যেটা দেখবেন সেটা হচ্ছে এই পাশের অংশটা, এটার নাম বলা হয়
এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। নাম কি? পশ্চিমবঙ্গ। তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? 1 নাম্বার কথা, এই অংশটা পশ্চিমবঙ্গ। এইখান থেকে যেটা আছে এখানে নাম হচ্ছে আসাম। নাম কি? আসাম। এই অংশটা হচ্ছে আসাম। এই পশ্চিমবঙ্গ এটা বললাম, এটা বললাম আসাম। এরপরে এই যে অংশটা আছে, এই অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে মেঘালয়। আপনি নিশ্চয় নাম শুনছেন, মেঘালয়। মেঘালয়, ঠিক আছে? মেঘালয় থেকে প্রচুর পরিমাণ, সরি সরি, এটা মেঘালয় না, সরি সরি, একটু ভুল বললাম। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, না না ঠিকই তো আছে, মেঘালয়। মেঘালয়ের হচ্ছে চেরিপুঞ্জ, ঠিক আছে? মেঘালয়ের হচ্ছে চেরিপুঞ্জ জায়গায়, এখান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে অংশটা আছে এই অংশটার নামও আবার হচ্ছে আসাম। এই অংশটার নাম কি? আসাম। এই অংশটার নাম আসাম। আচ্ছা, এরপরে এই অংশটার নাম, এই যে এই চিপা যে অংশটা আছে, এই যে চিকন অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে ত্রিপুরা। নাম কি? ত্রিপুরা। নাম হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে? তাহলে ত্রিপুরা। তাহলে আমাদের দেশের বাংলাদেশের কুমিল্লার পূর্ব নাম কি বলেন তো? কুমিল্লা। তাহলে কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লা। কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, তাই না? নাকি? তাহলে কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, নাকি? ভাই কুষ্টিয়ার পূর্ব নাম, কুষ্টিয়ার পূর্ব নাম তো নদিয়া। তাহলে কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। এই জন্য দেখবেন কুমিল্লা এইদিকে আছে। আচ্ছা, আর এই পাশের যে অংশটা আছে এটার নাম হচ্ছে মিজোরাম। নাম কি? মিজোরাম। ওকে, এই মিজোরাম থেকে এদিকে, এখানে লুসাই পাহাড় থেকে, এখান থেকে বাংলাদেশে একটা নদী প্রবাহিত হয়েছিল, সেই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী নদী। বুঝতে পারছেন? নাম কি? কর্ণফুলী নদী। এই মিজোরামের লুসাই পাহাড় থেকে। কোন পাহাড়? লুসাই পাহাড় থেকে। তো প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের সাথে ভারতের একটা রাজ্য জড়িত। বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশে ভারতের রাজ্য জড়িত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ভারতের রাজ্য জড়িত। ডান? বুঝতে পারলাম। বাকি যে অংশটা আছে এই অংশটা, এই অংশটার সাথে হচ্ছে জড়িত হচ্ছে মায়ানমার বা মিয়ানমার। ওকে, তাহলে মায়ানমারের এখানে দুইটা, এখান থেকে দুইটা, মায়ানমারের এখান থেকে আছে। ওকে, এই গেল হচ্ছে মায়ানমারের অংশ বিশেষ, বা এখানে গেল ভারতের অংশ বিশেষ। তাহলে আমরা এখানে যে অ্যান্সার কি কি পাইতেছে, মিজোরাম কি আছে? হ্যাঁ। মেঘালয় আছে, আসাম আছে, তার মানে এখানে নাগাল্যান্ড নয়, তার মানে অ্যান্সার হইতেছে, অ্যান্সার কোনটা? নাগাল্যান্ড। অ্যান্সার কি? নাগাল্যান্ড। বুঝতে পারছো? অ্যান্সার হইতেছে নাগাল্যান্ড। ওকে, তাহলে অ্যান্সার নাগাল্যান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অ্যান্সার কি হবে? নাগাল্যান্ড হবে, অ্যান্সার নাগাল্যান্ড। ওকে, তাহলে এইটার হচ্ছে অ্যান্সার। তাহলে আপনি যদি এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো থেকে ভালো করে পড়েন, নিজে যদি ভালো করে বুঝতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। ওকে, সবাই কি বুঝছেন? আচ্ছা, সাবিয়া আক্তার বলছেন নাগাল্যান্ড। সাবিয়া আক্তার বলছেন নাগাল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার বলছেন শিকতা রায়জি। আচ্ছা, আমাদের এখনো কিন্তু 1000 মেম্বার পার হইল না। কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া, কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। আরশি, আচ্ছা মেঘবালিকা এ বলছে সালমা। জি স্যার, ক্লিয়ার। ওকে, 3 নাম্বার সবাই ক্লিয়ার হইতে পারছেন আশা করা যায়। এবার দেখো পরবর্তীতে 4 নাম্বারে আসো। 4 নাম্বারে লক্ষ্য করো সবাই, সবাই 4 নাম্বার লক্ষ্য করো। 4 নাম্বার, 4 নাম্বার লক্ষ্য করো যে 4 নাম্বারে কি বলছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওই যে ক্লাস নিতেছে আর কি অনলাইনে, ভাই ক্লাস নিতেছে আর কি, অনলাইন ক্লাস। জি ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার দেখো 1971 সালে বঙ্গভঙ্গের রদের পরে ঢাকা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বেশি ভূমিকা বলছে ব্রিটিশ সরকার এর কাছ থেকে, বলছে কার কাছ থেকে? ব্রিটিশ সরকারের কাছ থেকে দেন দরবার করার জন্য কোন নেতা অগ্রগণী ভূমিকা পালন করেন? তার মানে 1911 সালে বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে আছে ভাই, অনলাইন ক্লাসে আর কি, ওই যে আমি পাঠাইতেছি যে ভাই, ঠিক আছে। এবার দেখো, তাহলে বলছে কি, বলছে হচ্ছে যে 1971 সালে, কত সালে? 1971 সালে বঙ্গভঙ্গ হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন যে 1900 কত সাল? 71 সালে বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গের ফলে, এই বঙ্গভঙ্গটা হয় হচ্ছে কত সালে বলেন তো? এই বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। কত সালে? 5 সালে। এই 5 সালে যখন বঙ্গভঙ্গ হয়, 5 সালে বঙ্গভঙ্গ হয়, এই 5 সালে বঙ্গভঙ্গ হয় 11ই নভেম্বর। 5 সালে বঙ্গভঙ্গ হয় 11ই নভেম্বর। 11ই নভেম্বর বঙ্গভঙ্গ হলে তখন দুইটা ভাগে বিভক্ত, একটা ঢাকা কেন্দ্রিক, একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক। বুঝতে পারছেন? তখন ঢাকায় আমরা এই মানুষ যারা মুসলমান যারা ছিলাম, তারা আমাদের শিক্ষা দীক্ষা কম ছিল এবং আমাদের সকল কাজের জন্য আমাদের যাইতে হতো এই কলকাতায়। তো দ্যাটস ওয়াই তখন ইংরেজরা চিন্তা করলো যদি এদেরকেও, ওদের একটা পলিসিগত সিদ্ধান্ত নিল যে আলটিমেটলি কি করা উচিত। আলটিমেটলি আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে, চিন্তা করলো যে আসলে ঢাকা থেকে কি করলো, ঢাকা এবং কলকাতায় হচ্ছে তখন তারা আলাদা করে ভাগ করবে এবং মুসলমানদেরকে এবং একসাথে রাখবে না। বুঝতে পারছেন? এই জন্য পরবর্তীতে তারা, এই মুসলমানরা তখন আলাদা হওয়ার জন্য তারা বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেয়। যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তগুলো নেয় লর্ড কার্জন।
এই লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। ভালো কথা, 1905 সালের দিকে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত হইল। 1904 সালের দিকে, তখন 1904 সালে আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি বলতে থাকি। 1904 সালে 19 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? 19 ফেব্রুয়ারি ঢাকায় তখন কার্জন হল প্রতিষ্ঠা করা হয়। ঢাকায় লর্ড কার্জন তখন একটা হল প্রতিষ্ঠা করেন, বুঝতে পারছেন? কার্জন হল, এই কার্জন হল প্রতিষ্ঠা করেন 1904 সালে, 19 ফেব্রুয়ারি কার্জন হল প্রতিষ্ঠা করেন। ভালো কথা, এটাও বুঝলাম। এরপরে 1905 সালে বঙ্গভঙ্গ করলেন, বঙ্গভঙ্গ সফলভাবে সম্পন্ন হলো। ঢাকা কেন্দ্রিক মুসলমানরা খুব খুশি হইলেন, মুসলমানদের জন্য এই বঙ্গভঙ্গটা সফলভাবে। কিন্তু অপর দিকে যারা অমুসলিম বা হিন্দু যারা ছিলেন, হিন্দু সম্প্রদায়, তৎকালীন সময়ে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন, তারা তখন মন খারাপ করলেন, কারণ তাদের মুসলমানদের তখন হচ্ছে আলাদা করা হয়েছে, হিন্দুদেরকে আলাদা করা হয়েছে। তৎকালীন সময় এর প্রেক্ষাপটে, এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে পরবর্তীতে তখন একটা গান রচনা করা হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে গানটা রচনা করছেন, এই গানটার প্রেক্ষাপটে পরবর্তীতে এটাই আমাদের জাতীয় সঙ্গীত রচনা করা হয়। আর এই গানটা রচনা করছেন পরবর্তীতে সময়, সে সময় বিখ্যাত আমাদের বিখ্যাত বিখ্যাত কবি বলা হয়, বিশ্বকবি বলা হয়, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের ফলেই এটা করলেন এবং রাখি বন্ধন উৎসব চালু করলেন। কি উৎসব চালু করলেন? রাখি বন্ধন, রাখি বন্ধন উৎসব চালু করলেন। ঠিক আছে, রাখি বন্ধন উৎসব চালু করলেন। এই রাখি বন্ধন যে উৎসব আছে, রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব চালু করলেন এবং আমার সোনার বাংলা এটা চালু করলেন এই বঙ্গভঙ্গের ফলে। ভালো কথা। এরই প্রেক্ষাপটে পরবর্তীতে 1906 সালে আবার মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। কি প্রতিষ্ঠা করা হয়? মুসলিম লীগ। তাহলে মুসলমানদের অধিকার আদায়ের জন্য যে প্রতিষ্ঠা করা হয় তার নাম হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হলো। তাহলে এখন এখানে বলছে 1911 সালে, তারপরে এই যে মুসলিম লীগ করার পরে তারা আন্দোলন আবার শুরু করলো, যার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। 1908 সালের দিকে স্বদেশী আন্দোলন করে। স্বদেশী আন্দোলন করার প্রেক্ষাপটে একটা পর্যায়ে যে 1911 সালের দিকে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তাহলে এই যে 1911 সাল বঙ্গভঙ্গ রদ, তাহলে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়, বুঝতে পারছেন? তাহলে বঙ্গভঙ্গ রদ করলে যখন বাধ্য হয়, তখন পরবর্তীতে বলছে হাকিম আজমল খান শেরে বাংলায় বলছিল নওয়াব শাহ সলিমুল্লাহ এবং নওয়াব আব্দুর রহিম। তাহলে অ্যান্সার কোনটা হইতে পারে? অ্যান্সার হতে পারে যে সি নাম্বার অ্যান্সার হইতে পারে, বুঝতে পারছেন? নওয়াব শাহ সলিমুল্লাহ, হ্যাঁ নওয়াব শাহ সলিমুল্লাহ অ্যান্সার হইতে পারে, বুঝতে পারছেন? সবাই সবাই কি বুঝছেন? ক্লিয়ার? সবাই বুঝছেন? বলেন আমাকে, সবাই কি ক্লিয়ার বুঝছেন কিনা? আমাকে একটু জাস্ট কাইন্ডলি জানাবেন যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। আপনারা না বুঝলে আমার ক্লাস নিয়ে আসলে সার্থকতা নাই, আপনারা বুঝলে আমার ক্লাসে সার্থকতা। বুঝছেন? আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে 4 ডান লিখবেন, 4 ডান, সবাই একটু 4 ডান লিখবেন। আমরা ইতিহাসে আজকে সবথেকে বেশি পরিমাণ রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ক্লাস করতে চাচ্ছি, তো আপনারা কিন্তু চাচ্ছেন না। সবাই মিলে একটু একসাথে শেয়ার করবেন এবং একসাথে আমরা হিউজ পরিমাণ কমেন্ট করবো আজকের ক্লাসের মধ্যে, বুঝতে পারছেন? আজকের ক্লাসে আমরা 4 ডান লিখে ফেলবো, 4 ডান লিখে ফেলবো আজকে, আমরা 4 ডান লিখে ফেলবো, সকল রেকর্ড আজকে ব্রেক করে ফেলবো আজকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ব্রেক করে ফেলবো। ওকে, এবার দেখেন আমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পেরেছি, 4 নাম্বার সফলভাবে আমরা করতে পেরেছি। একটু কাইন্ডলি আমাকে জানাবেন, একটু দ্রুত গতিতে কাইন্ডলি একটু জানাবেন, কাইন্ডলি জানাবেন একটু দ্রুত গতিতে 5 নাম্বারের দিকে আমরা আগাবো কিনা, আমরা 5 নাম্বার আগাবো কিনা, আপনারা 4 নাম্বার বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলবেন। 4 নাম্বার পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, 4 নাম্বার পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, একটু জানাবেন। ওকে স্যার, আগুন স্যার 4 নাম্বার ডানের ভাই, আগুন স্যার বলেন না, ভালোভাবে ক্লিয়ার স্যার, ভালোভাবে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন 5 নাম্বার। বলছে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে কি করে বলুন তো? আত্মপ্রকাশ করে। তাহলে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে কি করে? আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশ করে। তা জাতিসংঘ কি করে? আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশ করে জাতিসংঘ, বুঝতে পারছেন? তাহলে জাতিসংঘ কি করে বলুন তো? আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশ। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে 5 নাম্বার জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, বেসিক্যালি প্রতিষ্ঠা হয়, এটা আমি পরে বলি একটু। তাহলে জাতিসংঘের সদর দপ্তর, প্রশ্ন হচ্ছে সদর দপ্তর, সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্র। তাহলে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ইস্ট নদীর তীরে অবস্থিত। কোথায়? কোন নদীর কথা বললাম? ইস্ট নদীর কথা বললাম, ইস্ট নদীর তীরে অবস্থিত। তাহলে ইস্ট নদীর তীরে অবস্থিত, ভালো কথা। তাহলে এদের এই যে সদর দপ্তরে বললাম যে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, যে কোথায় বললাম? সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, ইস্ট নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এরপরে জাতিসংঘের ভাষা, ভাষা হচ্ছে মোট হচ্ছে 6টা, বলেন তো কয়টা? 6টা ভাষা। আর এদের মধ্যে কার্যকরী ভাষা হচ্ছে 2টা ভাষা। কয়টা ভাষা? 2টা ভাষা। কার্যকরী ভাষা হচ্ছে 2টা, একটা হচ্ছে ইংরেজি ভাষা আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা। লিখে দিচ্ছি সব, সুন্দর করে এটা তুলে নেন, বুঝতে পারছেন? কাজে লাগবে। ইংরেজি ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা হচ্ছে কি ভাষা বললাম বলুন তো? 2টা কার্যকরী ভাষা বললাম। আচ্ছা,
এরপরে কি বলছি, এরপরে বললাম জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এই নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে অবস্থিত। ভাষা বললাম 6টা, কার্যকরী ভাষা বললাম 2টা। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠাকালীন সদস্য, তাহলে সদস্য কয়টা ছিল? প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে, যদি আমি বলি প্রতিষ্ঠাকালীন সদস্য, তাহলে প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা বলেন তো? 51টা ছিল। বলেন তো কয়টা? 51টা। সর্বশেষ ছিল তার নাম হচ্ছে পোল্যান্ড। নাম কি? পোল্যান্ড। ওকে, তাহলে পোল্যান্ড ছিল। আচ্ছা, বর্তমান সদস্য দেশ কয়টা বর্তমানে? তাহলে বর্তমান সদস্য দেশ, বর্তমান সদস্য দেশ হইতেছে 193টা। তাহলে বর্তমান পৃথিবীতে রাষ্ট্র কয়টা? বর্তমান পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হইতেছে 194টা। তাহলে বর্তমানে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কয়টা? 194টা। এদের মধ্যে এই বর্তমানে স্বাধীন রাষ্ট্র 194টা, এদের মধ্যে 2টা নয়। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, নাম নিশ্চয়ই শুনছেন, ভ্যাটিকান সিটি। একটার নাম কি বললাম? ভ্যাটিকান সিটি। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি 1 নাম্বার। আর 2 নাম্বার যদি বলি তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কসোভো। তার নাম কি? কসোভো। এই ভ্যাটিকান সিটি এবং কসোভো এই দুটো হচ্ছে কি নয়? বর্তমানে সদস্য নয়। তারা এরা কিন্তু জাতিসংঘের সদস্য নয়। এটা পরীক্ষা আসছে। জাতিসংঘের এখন প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই অ্যান্সার করে ফেলছেন আশা করি, যে আচ্ছা হ্যাঁ 193, 51। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক বেশি পরিমাণ এনার্জেটিক এবং ক্লাস করতেছেন। আপনারা চলে যাবেন না, আপনাদেরকে আজকে দুর্দান্ত ক্লাস দেবো। আমি বলেছি আজকে আপনাদেরকে যেটা পড়াবো ওটার একদমই বেসিকটুকু ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তাহলে এখানে দেখেন জাতিসংঘ দিবস বলছে 24 অক্টোবর 1945, 28 নভেম্বর 1943, 28 জানুয়ারি। এগুলো হবে না, একটাও অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে বলুন তো আপনারা একটু? অ্যান্সার হবে 24 অক্টোবর 1945। বুঝতে পারছেন? এই জন্য 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস বলা হয়। জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস হচ্ছে কত তারিখে? 24 অক্টোবর 1945। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আপনাদের কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিনা দিবস কবে? কেউ বলতে পারবেন? মিনা দিবস কবে? মিনা কাটনের যে মিনা, এই মিনা দিবস কবে? একটু দ্রুত করে দিতে পারেন সবাই। মিনা দিবস কবে? স্যার স্বাধীন রাষ্ট্র, আচ্ছা কসোভো তো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে স্যার। প্রণালীর উপর একটা ক্লাস নিন, ইনশাল্লাহ নিব। দ্রুত এগিয়ে যান স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি রহমান। আচ্ছা, মেহেজামিন সিথি, ওকে, আপু বলছেন যে কসোভার সান ম্যারিনো সন্দেশ স্বাধীন নয়। আচ্ছা, ভ্যাটিকান সিটি তো স্বাধীন নয়। ভ্যাটিকান সিটি স্বাধীন কিন্তু হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়, এটা আর কি। আচ্ছা, এরপরে বলেন, সবাই বলবেন যে মিনা দিবস কবে? মিনা দিবস সবাই একটু আমাকে কাইন্ডলি বলবেন যে মিনা দিবস বলবেন। মিনা দিবস কবে? মিনা দিবস হচ্ছে 24 সেপ্টেম্বর। লিখে নেন, যারা জানেন না তারা লিখে নেন 24 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর, শুধু 24 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা তো অক্টোবর আর হচ্ছে সেপ্টেম্বর, তাহলে 24 সেপ্টেম্বর হচ্ছে মিনা দিবস। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। আচ্ছা, দ্রুত যান, আমরা যাবো 6 নম্বরে। অক্টোবরে সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? তাহলে অক্টোবর বিপ্লব বলা হয়, সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। তাহলে অক্টোবর বিপ্লব এবং সমাজতান্ত্রিক বিপ্লব এটা কত সালে? প্রশ্ন। তার মানে এই প্রশ্নটাও একটু ক্রিটিক্যালি করছে, একটু দেখেন। এটা ডিরেক্ট দেওয়া উচিত ছিল হচ্ছে রুশ বিপ্লব। এটা হচ্ছে আপনারা এটা করছেন যে রুশ বিপ্লব। তাহলে রুশ বিপ্লবের অপর নাম অনেকগুলো আছে। রুশ বিপ্লবের অপর নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। কি বিপ্লব? অক্টোবর বিপ্লব। 1 নাম্বার প্রশ্ন, অক্টোবর বিপ্লব একটা গেল। এরপরে যদি আমি বলি যে রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, এরপর হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। নাম কি? সমাজতান্ত্রিক বিপ্লব। ক্লিয়ার? তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব তার নাম হচ্ছে রুশ বিপ্লব। তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব তার নাম হচ্ছে রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। এরপরে যদি আমরা বলি, এবারে বলতে পারি যে বলশেভিক বিপ্লব। তাহলে বলশেভিক বিপ্লব এটা একটা গেল। এরপরে বলতে পারি যে সমাজতান্ত্রিক বিপ্লব, তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব। এগুলো হচ্ছে কোনটা বলুন তো? এগুলো হচ্ছে রুশ বিপ্লব। তাহলে রুশ বিপ্লব হচ্ছে 10 দিনের বিপ্লব বলা হয়। কত দিনের বিপ্লব? 10 দিনের। তাহলে 10 দিনের বিপ্লব হচ্ছে রুশ বিপ্লব। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতেছেন। ইনশাল্লাহ এগুলো যদি এইভাবে পড়তে পারেন, আপনার চাকরি ইনশাল্লাহ এই বছরেই হবে।
মানে এই বছর বলতে 26 সালে যে ইনশাল্লাহ আপনি যে কোনো চাকরি পারবেন, যে কোনো চাকরি পাবেন। বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। অক্টোবর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, বলশেবি বিপ্লব, সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দুইবার হয়েছে না? আচ্ছা, তারপরে বললাম কি, আচ্ছা এবারে হচ্ছে অক্টোবর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, রুশ বিপ্লব, বলশেবি বিপ্লব, 10 দিনের বিপ্লব, ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলো কত নম্বর বিপ্লবের মধ্যে বললাম? সবগুলো হচ্ছে রুশ বিপ্লব। এগুলো সব সংগঠিত হয় কত সালে? 1917 সালে। তাহলে কত সাল? 1917 সালে। তাহলে অ্যান্সার হচ্ছে 1917। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কত? 1917। ওকে, তাহলে দুইয়ের ক রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু দ্রুত গতিতে 7 নম্বরে যাব। বলছে 1900, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ মানে কি আমাদের মাথায় কোনটা আসবে? ডিরেক্ট 1914 সাল আসবে। তাহলে 1914 সাল থেকে 1900 কত সাল? 18 সাল। তাহলে এইটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। তাহলে হচ্ছে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? তার মানে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কোনটার প্রশ্ন আসছে এটা, তার মানে কোন চুক্তির মাধ্যমে? চুক্তি হইতেছিল দুইটা। একটা হচ্ছে প্রথম চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি, নাম শুনছেন নিশ্চয়ই, ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তিটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে এটা মানে সমাপ্তি লাভ করে, এই যুদ্ধের সমাপ্তি হয়। তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। এখন দেখেন এখানে কি বলছে, বলছে প্যারিস চুক্তি। এটা কি অ্যান্সার হবে? না। বলছে ভার্সাই চুক্তি হইতে পারে, জেনেভা চুক্তি হইতে পারে, রোম চুক্তি হইতে পারে না। তাহলে হইতে পারে না অ্যান্সার হইতেছে। এখন আপনি বলবেন কোনটা অ্যান্সার, বলবেন 17 না 7 নাম্বার অ্যান্সার কি হবে? 7 নাম্বার, দ্রুত করে একটু কমেন্ট করবেন 7 নাম্বারের অ্যান্সার কি হবে। আমরা সবাই মিলে একসাথে করে আমরা 7 নাম্বারের অ্যান্সার একটু করতে চাই, 7 নাম্বারের অ্যান্সার করতে চাই। ঠিক আছে, 7 নাম্বারের অ্যান্সার করতে চাই আমরা একটু দ্রুত গতিতে 7 নাম্বারে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা চাই, প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন বিশ্বযুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধের পরে ওকে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে পেয়েছেন সবাই? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে কোনটা কথা বললাম? আচ্ছা, দ্বিতীয় ভার্সাই চুক্তি। তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তি এরা সংগঠিত হয় তাহলে কত সালে? 1919 সালে। তাহলে কত সালে? 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি সংগঠিত হয়। এরা চুক্তির প্রধান মাধ্যমটা ছিল এই চুক্তির মাধ্যমটা ছিল হচ্ছে জার্মানি জার্মানি ছিল, এবং আরেকটা ছিল সেটা হচ্ছে যে মিত্র শক্তিদের মধ্যে। বুঝতে পারছেন? জার্মানি এবং মিত্র শক্তিদের মধ্যে, বুঝতে পারছি? তাহলে এদের মধ্যে এই চুক্তিটা সংগঠিত হয়েছে, জার্মানি এবং মিত্র শক্তিদের মধ্যে এই চুক্তিটা হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের ফলে। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্য দিয়ে আরেকটা প্রতিষ্ঠিত হয়, তার নাম হচ্ছে জাতিপুঞ্জ, যেটা জাতিসংঘের পূর্ব নাম, তার নাম জাতিপুঞ্জ। এটা পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসে। তাহলে জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। কিন্তু এটা কার্যকর হয় হচ্ছে 1920 সালের দিকে। তাহলে কার্যকর হয় কত সালে? 1920 সালে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝছেন। তাহলে বললাম প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে কোন চুক্তির মাধ্যমে এটা সম্পন্ন হয়? তা হচ্ছে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। ওকে, ডান সবাই? আচ্ছা, এখন বলছে কি, লালমনিরহাট জেলা থেকে যুক্ত আছি রায়হান কবির। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভার্সাই চুক্তির মধ্য দিয়ে দ্রুত গতি করি স্যার, আপনি পড়তে চলে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। এখন দেখেন এত তাড়াহুড়ো থাকলে ক্লাসে আসার দরকার নেই। এবার দেখেন 8 নাম্বার দেখেন 8 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানের পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? দেখেন এই যে পারমাণবিক বোমা, দ্রুত গতিতে আপনি একটু অ্যান্সার করে ফেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানের পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? সেটা হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। বলেছেন কি? হ্যারি এস ট্রুম্যান। এবারে বলছেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, রিচার্ড নিক্সন এবং বলছে কি ডাব্লিউ বুশ। অ্যান্সার করবেন কোনটা? জাতিসংঘের পূর্ব নাম জাতিপুঞ্জ। পটুয়াখালী, বরিশাল পটুয়াখালী থেকে আসছি মনে হয় একজন বলছেন, মায়াপরি। আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে। ভাই আমি তো কাউরে বলি নাই আপনারা কে কোন জেলা থেকে আছেন। হ্যাঁ, আপনারা শুরু করে দিচ্ছেন কে কোন জেলা থেকে, হ্যাঁ পরিচয় হওয়া শুরু করছেন। দ্রুত গতিতে আপনারা অ্যান্সার করবেন। আপনারা অ্যান্সার করে কুল পাবেন না, আপনারা তা না করে আপনি কে কোন জেলা থেকে আছেন এটা বলতেছেন। হ্যাঁ, স্যার আচ্ছা এবার দেখেন, তাহলে দেখেন 8 নম্বরে কি অ্যান্সার? 8 নম্বরের অ্যান্সার হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে
জাপান ভুলক্রমে একটা বোমা, পারমাণবিক বোমা, এই জাপান তখন যুক্তরাষ্ট্রে একটা বোমা ফেলে, বুঝতে পারছেন? পার্ল হারবার দ্বীপপুঞ্জে একটা যুক্তরাষ্ট্রে বোমা ফেলে। যখন পার্ল হারবার দ্বীপপুঞ্জে, এই পার্ল হারবারে যখন দ্বীপপুঞ্জে বোমা ফেলে, সেটা হচ্ছে 7 ডিসেম্বরে ছিল, 7 ডিসেম্বর 1941 সালে। এবং আমেরিকা ওই তার পরের দিন ঠিক 8 ডিসেম্বরে তখন যুদ্ধ করা শুরু করে দেয়। করার পরবর্তীতে আমেরিকা জাপানের উপর একটা প্রতিশোধ নেয় 1945 সালের দিকে। 1945 সালের দিকে তখন এই প্রতিশোধটা নেয়। 1945 সালের দিকে তখন 6 আগস্ট এবং 9 আগস্ট, 6 আগস্ট এবং কত আগস্ট, 9 আগস্ট, তখন হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো বোমা ফেলায়। একটা হচ্ছে 6 আগস্টে একটা বোমা ফেলায়, 6 আগস্টে ফেলায় হচ্ছে হিরোশিমাতে। কোথায়? হিরোশিমায়। তাহলে হিরোশিমাতে প্রথমে ফেলায় হচ্ছে হিরোশিমা, সীমাতে। এই হিরোশিমাতে প্রথমে ফেলায় হচ্ছে লিটল বয়, মানে ফ্যাট ম্যান, লিটল বয়, সরি লিটল বয়। এই লিটল বয় প্রথমে ফেলায়, কারণটা হচ্ছে প্রথমে তাদের ছোট ছোট জিনিস দিয়ে ফেলাইছে হিরোশিমার নাগাতে 6 আগস্ট। মন মরে নাই, না মন বইরা পরে আবার তারা 9 আগস্টে, তখন 9 আগস্টে আবার ফেলায়, সেটা হচ্ছে নাগাসাকিতে। নাগাসাকিতে ফেলায়, তার নাম হচ্ছে ফ্যাট ম্যান, বুঝতে পারছেন? তাহলে ফ্যাট ম্যান, ওকে, আশা করি আপনার কথাটা বুঝতে পারছেন। এটা ফেলাইছে কার নির্দেশে? এই দুটো বোমা নিক্ষেপ করলো হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ, হিরোশিমা নাগাসাকি। এবার আসেন বাংলাদেশের কর্ণফুলী, 9 নম্বর। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? তাহলে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? যদি পরীক্ষা আসেন না, আমরা নদ নদী থেকে পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের যে কোনো পরীক্ষা বলেন, ভার্সিটির পরীক্ষা বলেন, চাকরি পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, যে কোনো নিবন্ধন পরীক্ষা বলেন, প্রাইমারি পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষা বলেন, আমি আপনাদেরকে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, আপনাদেরকে একটু আগে আমি শিখেছিলাম। দেখেন এই যে এইখানে শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমি 3 নম্বর প্রশ্নে শিখেছিলাম। দেখেন মিজোরামের লুসাই পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি? এখানে লেখা আছে কর্ণফুলী, ক লেখা আছে আর কি, কর্ণফুলী বলছিলাম আর কি, ঠিক আছে? তো এই হইতেছে অবস্থা। দেখেন আমি যেটাই বলি না কেন, এখান থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। ভালো করে একটু লক্ষ্য করেন। বলছে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থলটা কোথায়? বলছে লুসাই পাহাড় 1 নম্বর। সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিমের পার্বত্য অঞ্চলটা এইদিকে আছে, এইদিকে, মানে এইদিকে আছে, ঠিক আছে? আচ্ছা, বলছে তিব্বতের মানস সরোবর হ্রদ, তিব্বতের মানস সরোবর হ্রদ এইদিকে আছে, মানে এদিক থেকে এখান থেকে আসছে। আর নাগা মণিপুর অঞ্চল লুসাই পাহাড়, নাগা মণিপুর অঞ্চল লুসাই পাহাড় এইদিকে আছে। আর যেটা লুসাই পাহাড়, এই লুসাই পাহাড় আছে এইখানে, বুঝতে পারছি? ওকে, এখন দেখেন এখানে কি বলছে, প্রশ্নটা কি বলছে? বলছে কর্ণফুলী নদীর উৎপত্তি। তাহলে কর্ণফুলী নদীর মিজোরাম, নাম কি বললাম? মিজোরাম। তাহলে মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের কোন পাহাড়? লুসাই পাহাড়। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে এখান থেকে যে উৎপত্তি করছে যে নদীটা, সেই নদীটার নাম কর্ণফুলী নদী। নাম কি? কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী বাংলাদেশের রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করছে। কোন জেলা? রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করছে। রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করার পরে পরবর্তীতে এরা চট্টগ্রাম দিয়ে অতিবাহিত হয়েছে। এবং এই জন্য এই যে আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো লাগতেছে, বেসিক একদম ক্লিয়ার হয়ে যেতেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এরকম কমপ্লিমেন্ট চাইতেছি যে যারা ক্লাসটা করে উপকৃত হইতেছেন, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আরেকবার একটু দেখেন। 8 নম্বরটা এই যে ভাই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পারমাণবিক বোমা নিক্ষেপ করছিল? এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? আপনি দেখেন নেই, দ্রুত করে স্ক্রিনশট মেরে নেন। এবার দেখেন 9 নম্বর। তাহলে 9 নম্বরের মধ্যে আমরা নিশ্চয়ই পেয়ে যাচ্ছি অ্যান্সার। 9 নম্বরে আমরা দ্রুত গতিতে একটা অ্যান্সার পাইতেছি। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আপনার 9 নম্বরের পরে যেটা করব সেটা হচ্ছে লুসাই পাহাড় তো পাইলাম, তাহলে মিজোরামের লুসাই পাহাড়, ঠিক আছে? আচ্ছা, এই কর্ণফুলী নদী থেকে এখান থেকে উৎপত্তি করছে। কর্ণফুলী নদীটাকে বলা হয় বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীকে কাজে লাগিয়ে পরবর্তীতে, এই খরস্রোতা নদীকে কাজে লাগিয়ে 1900 কত সাল, 1962 সালের দিকে, 1962 সালের দিকে এই খরস্রোতা নদীকে কাজে লাগিয়ে 1962 সালে, 62 সালে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কি উৎপন্ন করা হয়? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ক্লিয়ার? বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা হচ্ছে 1962 সালে। তাহলে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি তাহলে 1962 সালে বিদ্যুৎ উৎপন্ন করা হয় নদীর স্রোতকে কাজে লাগিয়ে। আশা করি আপনি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, অনেক ভালো লাগছে ক্লাস। আফিয়া মুমতাজ সুমাইয়া, নোট ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আফিয়া মুমতাজ, ওকে ভাইয়া এত তাড়াহুড়ার দরকার নাই, আগে আপনি যেভাবে ক্লাস পড়াইছেন ওইটাই ভালো ছিল, নোট করতে পারতেছিলাম ঠিক মতো, ক্লাসটা সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ক্লাস খুবই চমৎকার হচ্ছেন। রেবেয়া বার্সি, আচ্ছা দিকে নাম কি বলছেন? ধুলিকণা বলছেন, অনেক ভালো ক্লাস
আচ্ছা, কাপ্তাই হচ্ছে কর্ণফুলী। হ্যাঁ, এত তাড়াতাড়ি গেলে কেমনে হইব? আচ্ছা, আমি তো আসতেই চাইতেছি, আপনাদেরই না তাড়াতাড়ি বলতেছেন, না একজন বলতেছেন তাড়াতাড়ি বলে যান, তাড়াতাড়ি বলে যান। সমস্যা নাই ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি, তাহলে বললাম বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। খরস্রোতা নদী 1 নম্বর বৈশিষ্ট্য বললাম। 1962 সালে কি বললাম? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা তাহলে 8 এর পরে 9 এর পরে যাবো, 10 নম্বর কোশ্চেনটা দেবো। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? প্রশ্ন হচ্ছে পোশাক কোন দেশে রপ্তানি করা হয়। কতগুলো প্রশ্ন সলভ করবেন? অনেকগুলো প্রশ্ন সলভ করবো, আপনি শেষ পর্যন্ত থাকেন। প্লিজ একটু স্লো করে যাবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, বলছিলাম বাংলাদেশের পোশাক, বলছে বাংলাদেশের পোশাক সর্বাধিক কয়টা দেশে, বলছে কোন দেশে, মানে কোন দেশে রপ্তানি করা হয় সর্বাধিক, তার মানে পোশাক। তাহলে পোশাক যদি বলা হয় বাংলাদেশের পোশাক শিল্পে বাংলাদেশের অবদান, পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান, এটা কত নাম্বার কেউ বলতে পারেন? পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান কত? পোশাক শিল্পে যদি বলা হয় পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান, পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান কত কেউ বলতে পারবেন? যে পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান, পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান কেউ বলতে পারবেন কততম? প্রথমটা হইতেছে যদি বলি যে পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান হচ্ছে, যদি বলি সবার আগে হচ্ছে চীন, সবার আগে কি? চীন। এরপরে হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়। আর 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার সেটা হচ্ছে ভিয়েতনাম, সেটা নিয়ে কি? ভিয়েতনাম। আচ্ছা, এবার বলছি এই বাংলাদেশ সব থেকে বেশি পোশাক রপ্তানি করে কোথায়? রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে। এটা হচ্ছে প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। আর দ্বিতীয় রপ্তানি করে সেটা হচ্ছে জার্মানিতে। বলেন কোথায়? জার্মানিতে রপ্তানি করে। কোথায় বলেন তো? জার্মানিতে। এটা মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ইউরোপের কান্ট্রি গুলোতেও রপ্তানি করে। তাহলে প্রথম, এই জন্য আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে দেখেন, বৈদেশিক মুদ্রা অর্জন করি। বলছেন যে রিমু উপকার হয়তো প্রতিদিন এরকম ক্লাস দিলে, ভাই প্রতিদিনই তো ক্লাস হয় এরকম, ইনশাল্লাহ আপনি প্রতিদিন থাকবেন এইরকম ক্লাস রাত 9টায়। আমাদের ক্লাস মানে রাত 9টা। দেখেন, পোশাক শিল্পে বলছে যে বাংলাদেশ 20তম গেল, দ্বিতীয় গেল। আচ্ছা, এরপরে বললাম কি যে যুক্তরাষ্ট্রের অবদান বললাম প্রথম, আর দ্বিতীয় বললাম জার্মানিতে। ক্লিয়ার? সব থেকে বেশি বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, মানে বৈদেশিক মুদ্রা অর্জন করে কার কাছ থেকে? প্রশ্ন হচ্ছে কার কাছ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে? হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কার কাছ থেকে? যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আচ্ছা, আরেকটা কথা হইতেছে, দুইটা 1 নাম্বার কথা, বৈদেশিক মুদ্রা অর্জন করে। আরেকটা প্রশ্ন হচ্ছে যদি বলা হয় রেমিটেন্স লাভ করে কার কাছ থেকে? রেমিটেন্স সেটা হচ্ছে রেমিটেন্স হইতেছে, এই রেমিটেন্স লাভ করে সৌদি আরবের কাছ থেকে। কেন? কারণ সৌদি আরবের মধ্যে প্রচুর পরিমাণ শ্রমিক আছে, মহিলা শ্রমিক বলেন, নারী শ্রমিক বলেন, যাই বলেন না কেন, সব আছে হচ্ছে কোথায়? সৌদি আরবে। এই যে এখানে, এই জন্য প্রচুর পরিমাণে রেমিটেন্স লাভ করে। 1 নাম্বার কথা। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আর রেমিটেন্স লাভ করে কার কাছ থেকে? সৌদি আরবের কাছ থেকে। ওকে, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এই হইতেছে মোটামুটি আমাদের গেল 10 নাম্বার। এবার আসি 11 নাম্বারে। 11 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা বলি 11 নাম্বার কি? 11 নাম্বার দেখেন বাংলাদেশের 11 নাম্বারটা কি বলছে? 11 নাম্বার হচ্ছেন বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটা? তাহলে বাংলাদেশ সরকারের আয়ের উৎস, বেসিক্যালি বাংলাদেশ সরকারের আয়ের উৎস যেটা, সেটা হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে ভ্যাট। নাম কি? ভ্যাট। বাংলাদেশ সরকারের আয়ের উৎস হচ্ছে ভ্যাট বা কর বলা হয়, বা যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, আয়ের উৎস হচ্ছে 2 ভাবে ভাগ করা হয়। বাংলাদেশের সরকারের করকে 2 ভাগে ভাগ করা হয়। করকে কয় ভাগে ভাগ করা হয়? কর হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। কর 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, নাম কি? একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটার নাম প্রত্যক্ষ কর। আর একটা হচ্ছে পরোক্ষ কর, নাম কি? আর একটার নাম পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ হচ্ছে সরাসরি যেটা হয়, যেমন আমি যদি বলি, যেমন ভূমি, তো আপনাদের যে ভূমি আছে, এই ভূমির যে করটা আছে এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আপনি যে আয় করতেছেন, এই আয়ের যে করটা আছে এটা হলো আয় কর। তাহলে ভূমি কর এবং আয় কর হচ্ছে প্রত্যক্ষ কর। এরপর স্ট্যাম্পে যে আমরা স্ট্যাম্প করি, এই স্ট্যাম্পে যেটা স্বাক্ষর হয় এটাকে বলা হচ্ছে স্ট্যাম্পে যেটা হয় সেটা হচ্ছে এই প্রত্যক্ষ করের মধ্যে পড়তেছে। আর যদি বলা হয় যে পরোক্ষ করের মধ্যে কোনটা পড়ে? পরোক্ষ করের মধ্যে আমরা যদি বলি ভ্যাট পড়তেছে, তারপরে আবগারি শুল্ক পড়তেছে, মূল্য সংযোজন কর পড়তেছে,
বুঝতে পারছেন? তার সম্পূরক শুল্ক যেগুলো আছে, সম্পূরক শুল্ক পড়তেছে, এগুলো সবগুলো বাদ বাকি যেগুলো আছে সবগুলো পরোক্ষ করের মধ্যে পড়তেছে। তাহলে আমরা বাংলাদেশ সরকারের আয়ের যদি বলি প্রধান উৎস কোনটা, প্রধান, এখানে একটা ওয়ার্ড যদি দেয় তাহলেই চেঞ্জ হয়ে যাবে, একটা ওয়ার্ড দিলে চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান যদি উৎস বলা হয়, প্রধান, প্রধান কথাটা থাকলেই অ্যান্সার চেঞ্জ, প্রধান কথা থাকলে হবে কি অ্যান্সার হবে ভ্যাট, শেষ। এর কারণ মানে মূল্য সংযোজন কর হবে অ্যান্সার। আর যদি বলা হয় যে আয়ের উৎসগুলো কোনগুলো কোনগুলা, তাহলে আবগারি শুল্কও হবে, মূল্য সংযোজন করা হবে, তারপরে ভূমি জরিমানা ও শাস্তিমূলক হবে, উপরে সবগুলো হবে, তার মানে ওইগুলো সবগুলোই হবে, বুঝতে পারছি? তার মানে উপরে সবগুলোই হবে, বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, আপনারা সবাই মূল্য সংযোজন কর দিতেছেন, সবাই সবাই কি দিচ্ছেন? মূল্য সংযোজন কর। ভাই ক্লাস করতে করতে অনেক মজা লাগে স্যার। অপু, আচ্ছা ঠিক আছে, বিজয় যাত্রা প্রতিদিন ক্লাস অনেক কিছু উপকারী, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা তাহলে মোটামুটি 11 পরে 12 নম্বরে যাবো। আসেন, বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম কি? জনপদের ক্লাস আমি আপনাদেরকে অনেকবার নিয়েছি। জনপদের মধ্যে যদি খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের একটা টপিকের নাম বলতে পারি যে টপিকটা থেকে প্রতি বছর সকল চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেইটার নাম হচ্ছে জনপদ। তাহলে প্রাচীন বাংলা 11 ঘ হবে, সবগুলোই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, ওখানে যদি একটা প্রশ্ন বলছে যদি প্রধানত থাকতো তাহলে ওইটা শেষ হইতো, বুঝতে পারছেন? প্রধানত থাকলে ওটা তাহলে মূল্য সংযোজন কর হইতো। তাহলে বাংলাদেশের প্রধান বলছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ, তাহলে প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ। নাম কি? পুন্ড্র জনপদ। তাহলে পুন্ড্র হচ্ছে বাংলাদেশের, আমি আপনাদেরকে আগেই বলছি, যদি এখানে প কথা থাকে তার মানে আপনি বুঝে নিবেন এই প কথা থাকলে তার মানে পুন্ড্র জনপদ, আর পুন্ড্র জনপদ থেকে যা আসবে তার মানে ওগুলো বাকিগুলো পুন্ড্র। এখন দেখেন, বলছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ, তাহলে প্রাচীনতম জনপদ তার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। আপনারা অ্যান্সার করতে থাকেন, সবাই অ্যান্সার করতে থাকেন, আপনারা 12 নম্বরে অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে? 12 নম্বরে অ্যান্সার করতে থাকেন সবাই, ওকে? দ্রুত গতিতে একটু করেন। তাহলে বাংলাদেশের প্রাচীনতম জনপদ, যদি পরীক্ষা প্রশ্ন অবস্থান, অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে রাজশাহী। কোথায়? রাজশাহী। নাম কি? রাজশাহী, রাজশাহী বগুড়া, রাজশাহী বগুড়া, রংপুর এবং হচ্ছে দিনাজপুর। রাজশাহী বগুড়া রংপুর ও দিনাজপুর এগুলো হচ্ছে কোথায় বলেন তো? এগুলো হচ্ছে এই পুন্ড্র জনপদের মধ্যে পড়তেছে। তাহলে রাজশাহী বগুড়া রংপুর এবং দিনাজপুর। আমি একটা টপিকের নাম বলতেছি, আবারও বলি, একটা টপিক প্রাচীন বাংলার জনপদ, এই টপিকটা থেকে আপনি চাকরির যে পরীক্ষায় দেন, যে পরীক্ষায় দিবেন না কেন, ওই পরীক্ষাতে ইনশাল্লাহ আপনি কমন পাবেন, ইনশাল্লাহ আপনি কমন পাবেন, ইনশাল্লাহ। একটা টপিকের নাম, সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। বুঝাইতে পারছি আমি আমার কথাটা? মানে প্রাচীন বাংলার যে জনপদ গুলো আছে, যেমন পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, রার, ঠিক আছে, তারপরে তারপরে আছে হচ্ছে গৌর জনপদ আছে, ঠিক আছে। এই যে জনপদ গুলো আছে, এই জনপদ গুলো ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনি একটা যে কোনো একটা চাকরি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন, 1 নম্বরে কমন পাবেন। তাহলে দেখেন আমি আপনাকে কি কি বললাম ভালো করে বোঝেন। তাহলে বললাম যে প্রাচীন বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ, তার নাম পুন্ড্র জনপদ, অবস্থান বললাম। এর রাজধানীর নাম রাজধানী, রাজধানী, রাজধানীর নাম কি? রাজধানীর নাম পুন্ড্রনগর, পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন হচ্ছে এর রাজধানীর নাম। ক্লিয়ার? তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে বললাম বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম কি? মহস্থানগড়। অ্যান্সার হচ্ছে মহস্থানগড়। ওকে, তাহলে অ্যান্সার কি বলুন তো? মহস্থানগড়। ওকে, বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, হ্যাঁ। মেঘলা আশ্বাস ইমুতে, আচ্ছা, আফিয়া তাবাসসুম সুমাইয়াত, ওকে ঠিক আছে। সবাই অনেক কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এবার আসেন 13 নম্বর প্রশ্নটাই। 13 নম্বর প্রশ্নটাতে আমরা একটু মনোযোগ দিব, সবাই একসাথে মিলে মনোযোগ দিব। 13 নম্বর প্রশ্নে আমরা কি লক্ষ্য করতেছি? 13 নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে? তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়
প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রশ্ন দেখছেন? তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ক্লিয়ার? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে বলছি। সরকারের যদি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের আগে 36 জুলাই, আপনার নিশ্চয় নাম শুনছেন, 36 জুলাই, সেটা হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টে শেখ হাসিনা উনি পালিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পালিয়ে গেছেন। তাহলে বলছে যে এখানে কি বলছে যে 5 আগস্ট 2000 কত বললাম 2024, সরি 2024, এই 36 জুলাই এটা হচ্ছে কি হয়েছে, 36 জুলাই এই ঘটনাটা ঘটছে। 36 জুলাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এইটাতে এর পরবর্তীতে 36 জুলাই হওয়ার পরে বাংলাদেশ সের ওই দিন হয়েছে কি হয়েছে, জুলাই অভ্যুত্থান, যেটা জুলাই অভ্যুত্থান হয়, এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়। হওয়ার পরবর্তী প্রেক্ষাপটে পরবর্তীতে এইখানে 8 আগস্ট 2024, 8 আগস্ট 2024, ছেলেদের কমেন্ট পড়েন না কেন? ওরে রবিউল ইসলাম ভাই, ভাই কমেন্ট পড়ি ভাই, যারটা চোখের সামনে যখন পড়তেছে তার কমেন্ট তখনই পড়তেছে, বুঝতে পারছেন? এখানে ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নাই। দেখেন এই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার মানে বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ইউনূস স্যার এই সরকারের ক্ষমতায় আছে, তাহলে বললাম যে উনি ক্ষমতা গ্রহণ করেন 8 আগস্ট 2024 সালে, এটা আপনারা সবাই জানেন। এবং জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই নিয়ে পরীক্ষা, আপনাদের যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন আসবে, আসবে মানে আসবে, যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। এই জুলাই অভ্যুত্থান বা জুলাই সনদ নিয়ে আপনাদের যে কোনো একটা পরীক্ষায় কমন আসবে। তার মানে দাঁড়াইতেছে কি বললাম, এই হচ্ছে 5 আগস্টে এই ঘটনাটা ঘটলো, তারপর ঠিক 3 দিন পরে 8 আগস্টে তখন তারা সরকার গঠন করলো। ক্লিয়ার? তাহলে 8 আগস্টে সরকার গঠন করলো। এর পরবর্তীতে দেখেন 14 নম্বরে, 14 নম্বরে কি বলছে, বাংলাদেশ রাষ্ট্রের আইনসভা মানে সরি কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। 48তম বিসিএস এর পরীক্ষা প্রশ্ন আসছে যে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। আপনারা দ্রুত গতিতে অ্যান্সার করবেন, কোন রাষ্ট্র, 14 নম্বরটার অ্যান্সার করেন, কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, একটু অ্যান্সার করবেন সবাই, কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট কোন রাষ্ট্রের আইনসভা, কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, একটু সবাই একটু অ্যান্সার করবেন, কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট কোন রাষ্ট্রের আইনসভা। তাহলে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। 8 আগস্ট আমার মনে আছে, কারণ ওই দিনটা আমার জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে বলছেন যে জয় চক্রবর্তী, উপরে সবগুলো থ্যাংক ইউ সো মাচ ভাই। এখন দেখেন এখানে বলছে যুক্তরাষ্ট্র, বলছে ভারত এবং হচ্ছে কি যুক্তরাজ্য, এই সবগুলোর অ্যান্সার হইতেছে উপরে হচ্ছে সবার অ্যান্সার কি, সবার হচ্ছে দ্বিকক্ষ আসছে, বুঝতে পারছেন? মানে 2টা কক্ষ আছে, তার মানে 14 নম্বরের হবে কি বলেন, ঘ নাম্বার হবে। তা 14 নম্বরে কি হবে, ঘ নাম্বার হবে। 14 নম্বরে কি হবে, ঘ নাম্বার হবে। ওকে রান সবাই বুঝতে পারছেন? তা 14 নম্বরের হবে ঘ নম্বর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তৃপ্তি দাস, জয় চক্রবর্তী, আসলাম আঞ্জুম, স্যার বিডেন না সবগুলাই। আচ্ছা, তারপরে বলছে যে কি রুসনা আমিন, উপরে সবগুলো থ্যাংক ইউ। এবার বলছে শামীম হোসাইন, 14 ঘ। এই দেখেন ভাই আমি ছেলেদের কমেন্টও পড়ি, যার কমেন্ট পাই তার কমেন্টেই পড়ি। এবার বলছে এমডি রহমান, ঘ ঘ ঘ, আচ্ছা বুঝছি। এবার আসেন 15 নাম্বারটা, আমরা দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান বেল ওয়ান রোড, তার ওয়ান বেল ওয়ান রোড, বুঝতে পারছি? তাহলে ওয়ান বেল ওয়ান রোড ইনিশিয়েটিভ, এই যে প্রোগ্রামটা, এই প্রকল্পটা চালু করে হচ্ছে চীন। বলেন তো কারা করছে? চীন। এখন বলছে এইটা কয়টা দেশের মধ্য দিয়ে গেছে, মানে কয়টা মহাদেশের মধ্য দিয়ে গেছে। দেশ বললে তো ভুল হবে, এখানে মহাদেশ হবে। বলেন তো কি হবে? মহাদেশ। এটা 48-এর পরীক্ষার প্রশ্ন আসছে। তার মানে দেখেন এশিয়া হবে নাকি ইউরোপ হবে নাকি আমেরিকা হবে নাকি এশিয়া হবে নাকি আফ্রিকা হবে নাকি আরব হবে। তার মানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, এশিয়ার পাশে যদি আপনি লক্ষ্য করেন যে এটা পৃথিবীর যদি ইমাজিন করেন, তার মানে এশিয়ার পাশে আমি লক্ষ্যই করতে পারতেছেন, এই পাশে আছে ইউরোপ, তার ঠিক নিচে আছে হচ্ছে আফ্রিকা, তার ঠিক এই পাশে আছে উত্তর আমেরিকা, এর নিচে আছে দক্ষিণ আমেরিকা, এইদিকে আছে ওশেনিয়া। তাহলে দেখেন এখান থেকে বলছে এশিয়া ইউরোপ, এই পর্যন্ত ঠিক আছে, এশিয়া ইউরোপ ঠিক আছে। আমেরিকা কেমনে হয়? আমেরিকা তো হয় না, হয় অনেকটা দূরে, এদিকে আটলান্টিক মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর এখানে আছে, হয় না। তাহলে এটা বাদ। এবার বলছে এশিয়া এবং আফ্রিকা, তাহলে এশিয়া আফ্রিকা, তাহলে আরব বলছে, তাহলে ইউরোপ তো হবে না কারণ চীন এদিকে আছে। আবার এশিয়া অস্ট্রেলিয়া, তাহলে এশিয়া আবার অস্ট্রেলিয়া আবার আফ্রিকা, এটা হয় না, এটা হবে না। এরপরে বলছে কি এশিয়া ইউরোপ এবং আফ্রিকা, তার মানে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা, এটা হবে অ্যান্সার। আমার কথা বুঝতে পারছেন? মানে 15 নম্বরের
ঘ হবে, তাহলে এশিয়া, ইউরোপ এবং কি হবে, আফ্রিকা হবে। এটা হবে অ্যান্সার। ওকে, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? পুরো নাম্বারের অ্যান্সার কি হবে? এশিয়া, ইউরোপ এবং হচ্ছে আফ্রিকা হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? আশা করি আপনারা আমার সব এই এতটুকু ক্লাস বুঝতে পারছেন। এতটুকু আপনি আমাকে বুঝতে পারছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আপনারা আমার এই ক্লাসটুকু বুঝতে পারছেন কিনা, আপনাদের এই এতটুকু আমি কি কিছু ইনফরমেশন আপনাদেরকে শেখাইতে পারছি কিনা, বা আপনাদের কোনো উপকার করতে পারছি কিনা একটু আমাকে জানাবেন। কাইন্ডলি জানাবেন আপনারা ক্লাসটা কতটুকু উপভোগ করলেন এবং কে কতটুকু বুঝতে পারলেন আমাকে একটু জানাবেন। আজকের ক্লাস থেকে কি আপনার কোনো সুবিধা হয়েছে কিনা? শেখ হাসিনা শব্দ, আচ্ছা আচ্ছা এবার দেখেন, আচ্ছা এর পরবর্তী দেখবেন। আচ্ছা সবাই বলছেন স্যার ক্লিয়ার। আচ্ছা জি স্যার ক্লিয়ার, ওকে জানাইলাম। বুঝতে পারছেন স্যার, বুঝতে পারছেন কিনা এবং আপনি এই ক্লাস থেকে কিছু ইনফরমেশন শিখতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। সবাই একটু জানাবেন। আচ্ছা এখন আমাদের একটা কি বলছে, আমাদের 30 দিনের প্রাইমারিতে একটা 80 থেকে 85 নাম্বার ওঠানোর জন্য সুপার সাজেশন ব্যাচ আছে। আমাদের একটা ব্যাচ আছে। এই ব্যাচে 5 জন শিক্ষক আমাদের আন্ডারে সার্বক্ষণিক আমাদের গাইডলাইন হয়। 30টা ক্লাস আছে, 30টা লাইভ, 30টা পরীক্ষা আছে, প্লাস 5টা বিষয়ের উপর ফ্রি লেকচার আছে। আপনারা যারা যারা লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হবেন, লাইভ চলাকালীন অবস্থায় প্রাইমারি লেখেন, প্রাইমারি লিখে আমরা ভর্তি হয়ে গেলে দ্রুত গতিতে আপনারা ভর্তি হন, আমাদের ইনবক্স করে আপনার পাঠাবে। বুঝতে পারছেন? প্রাইমারি লিখে পাঠায়েন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে 50% ডিসকাউন্টে 1000 টাকা আপনাদেরকে ভর্তি করে নেবে। এবং এই নাম্বারগুলোতে আপনার রকেট, বিকাশে এগুলোতে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা সেন্ড মানি করে পেমেন্টের লাস্ট দুটো অপশন আপনারা জানাই দিতে পারবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। স্যার অনেক উপকৃত হইলাম, অনেক ভালো লেগেছে, অনেক থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ক্লাস। আচ্ছা ঠিক আছে তাহলে শেখ হাসিনা পালায় নাই, কি লিখে ভাই কি কয়? কি শেখ হাসিনা পালায় নাই কি লেখছে? আমরা রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না। তো আজকে আমরা একটা চমৎকার ক্লাস দেখলাম নাসির স্যার। অর্থাৎ যারা প্রাইমারিতে 80-85 পেতে চান তাদের জন্য কিন্তু আমাদের আগামী 20টা দিন প্রতিদিন রাত 9টায় আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কিন্তু আগামী 20টা দিন আমরা 550 প্রশ্ন সমাধান করব। এবং এর পাশাপাশি কেউ যদি চান যে না আপনি আমাদের এই ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের যে বর্তমান রানিং ব্যাচ রয়েছে প্রাইমারি সাজেশন ব্যাচে ভর্তি হতে চান, এখানে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ডে 1 থেকে ডে 30 একটা স্পেশাল কিন্তু প্ল্যান আমরা পরিচালনা করছি। এবং এখানে কিন্তু ক্লাস হয় সন্ধ্যা 6:30টায়, এখানে কিন্তু ক্লাস হয় সন্ধ্যা 6টায়। কেউ কেউ যদি এই ব্যাচে ভর্তি হতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা যা শুধুমাত্র ইনবক্সে প্রাইমারি লিখে জানাবেন। আমাদের ফ্রি কোর্সও চলবে, ফ্রি কোর্সের পাশাপাশি কেউ যদি আমাদের এই প্রাইমারি 30 দিনের ব্যাচে ভর্তি হতে চান সাজেশন ব্যাচে, তাহলে জাস্ট প্রাইমারি লিখে, তাহলে জাস্ট শুধুমাত্র প্রাইমারি লিখে জানাবেন ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ একটা ইংরেজি ক্লাস হবে। আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ একটা ইংরেজি ক্লাস হবে এবং সবাই কিন্তু অবশ্যই আগামীকাল রাত 9টায় চলে আসবেন ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টায় চলে আসবেন ইনশাল্লাহ। নাফিস স্যার দিয়েছেন সুন্দর ক্লাস। স্যার এক্সাম 2 তারিখে হলে 30 দিন, আমাদের 30 দিনের ব্যাচ অলরেডি কিন্তু এখানে কয়টা ডে 8, 8 দিন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর 22 দিনের মতো আছে। তো আপনি এখন যদি ভর্তি হন এই 8 দিনের পড়াটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। মানে আপনি ভর্তি হলে কিন্তু আপনি আমাদের যে গ্রুপে সেখানে সবকিছু রেকর্ড রয়েছে, 8 দিনের ক্লাস পড়া আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক আমরা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালও কিন্তু রাত 9টা আমাদের এই 550 প্রশ্ন সমাধানের নেক্সট ক্লাস কিন্তু হবে। কালকে ইংলিশ ক্লাস কিন্তু মিস করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আর কেউ যদি আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান আগামী 30 দিনের, অর্থাৎ আমাদের অলরেডি 8 দিন কমপ্লিট, 22 দিন রয়েছে, তাহলে আপনারা প্রাইমারি লিখে ইনবক্সে জানাবেন, আমরা কিন্তু আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।